অঢেল সম্পত্তির মালিক রাজস্ব কর্মকর্তা মতিউরের স্ত্রী লায়লা অধ্যাপনা ছেড়ে নাম লেখান রাজনীতিতে। রিসোর্টের নামে স্থানীয়দের জমি দখলের অভিযোগ। বগুড়ায় আইএফআইসি ব্যাংকের চাঞ্চল্যকর চুরির রহস্য উন্মোচন করেছে পুলিশ। ৫ দিনের অভিযানে গ্রেফতার 4। টাকা নিতে ব্যবহার হয় ময়লার ব্যাগ। নারায়ণগঞ্জে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাহাকে ভারতে পাচার জালে আটকা আরও কয়েকজন নারী। পাচার হওয়াদের উদ্ধারের আশ্বাস পুলিশের। এমপি আনার হত্যা মামলা তদন্তে ফের কর্মকর্তা যাচ্ছে ডিবির প্রতিনিধি দল। গ্যাস বাবুর মোবাইল উদ্ধারের নির্দেশ। এবং বেহাল মিরপুরের ধামাল কোর্ট এলাকার সড়ক চরম ভোগান্তিতে এলাকাবাসী, জেনে অনিশ্চুপ জনপ্রতিনিধি। দর্শক শুভ সকাল, স্বাগত সংবাদ সকালে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান নরসিংদীতেও স্ত্রীর নামে গড়েছেন অঢেল সম্পত্তি। গত 15 বছরে লায়লার নামে সম্পদ বেড়েছে কয়েক গুণ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রিসোর্টের নামে দখল করেছেন স্থানীয়দের বহু জমি। রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লার এসব সম্পদের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সহকর্মী সুমন বর্মনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ছাগল কাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমানের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে আসেন লাকি। নরসিংদী রায়পুরা উপজেলার মরজালে 30 বিঘা জমির ওপর গড়ে তুলেন আলিশান ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। এছাড়া বানিয়েছেন আধুনিক স্থাপত্যের ডুপ্লেক্স বাড়ি। এসব সম্পদের বেশিরভাগই সাধারণ মানুষের জমি দখল করে করার অভিযোগ করেছেন স্থানীয়রা। আমার যে পিতৃ সম্পদরা মূলত আমার যদি গভর্নমেন্টের দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্টের হাতে বিচার থাকে, একবারে নিঃশর্তভাবে আমার জমিটা কীভাবে নিচ্ছে এটা আমার একটু জানার বিষয়। যদি দলিল সঠিক থাকে এবং গভর্নমেন্ট সঠিক থাকে তাহলে আমার জমিনের দাম আছে। আমার জমিটা এসে আমার কাছে না নিয়ে পুরোটা কীভাবে দখল করে দিচ্ছে। স্থানীয়রা বলছেন, খাদ্য কর্মকর্তার মেয়ে লাকি সরকারি কলেজে শিক্ষকতা করলেও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে বিয়ের পরই খুলে যায় ভাগ্য। গত 15 বছরে লাফিয়ে লাফিয়ে বাড়ে তার সম্পদ। একজন প্রভাষক কিংবা একজন প্রফেসরের এত সম্পদ হতে পারে না, এটা আমিও বুঝি, সাধারণ একজন মানুষ বা একটা বাচ্চাও বুঝবে যে এটা সম্ভব না। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানায়, 2023 সালে রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমানের মৃত্যুর পর স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন লাকি। সেই সঙ্গে স্বামী ও স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। লাকির এসব সম্পদের আয়ের উৎস খতিয়ে দেখা দাবি করছেন আওয়ামী লীগের নেতারা। একজন সম্মানিত টিচারের তো এত অঢেল সম্পদ থাকতে পারে না। পার্কের সামনে যে এই জায়গাগুলো মানুষের কাছ থেকে দখল করে রাখছে। মনে হয় লাকির কাছে এই নরসিংদীর আওয়ামী লীগ জিম্মি, আর এক মতিউরের কাছে মনে হয় সারা বাংলাদেশ জিম্মি। এটা যদি সরকার যুগোপযোগী পদক্ষেপ না নেয়, মানুষ আস্থা হারিয়ে ফেলবে। স্বামী স্ত্রীর এমন কর্মকাণ্ডে জেলা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে লাকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঢাকার দক্ষিণখান সহ বগুড়ার বিভিন্ন উপজেলায় টানা 5 দিনের অভিযানে চুরির সাথে সংশ্লিষ্ট 4 জনকে গ্রেফতার সহ উদ্ধার করা হয়েছে 10,85,940 টাকা। পেশাদার চক্রের 5 জন মিলে ব্যাংকে এ চুরি সংঘটিত করে টাকা নিয়ে গেছেন ময়লার ব্যাগে। টাকার ভাগাভাগি শেষে মূল পরিকল্পনাকারী কিনেছিলেন একটি মোটরসাইকেলও। বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদনে আমরা বাকিটা জানব। 12 জুন রাতে বগুড়া সদরের মাটিডালি বিমান মোড়ের আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটে। নিরাপত্তা প্রহরী না থাকার সুযোগে মুখে পলিথিন পেঁচিয়ে আর বেলচা হাতে পেশাদার চোরচক্র লুট করে উপশাখার প্রায় 29,40,618 টাকা।
ঘটনার ১২ দিন পর ঢাকার দক্ষিণখান এলাকাসহ বগুড়ার সোনাতলা, শিবগঞ্জ ও আদমজী থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে চুরির কাজে ব্যবহৃত আলামত সহ উদ্ধার করা হয়েছে ১০,৮৫,৯৪০ টাকা। টাকা ভাগাভাগি শেষে মূল হোতা কিনেছিলেন একটি বাইকও। আমাদের এই ধারাবাহিক ৫ দিনের অভিযানের মাধ্যমে আমরা এই কার্যক্রম যেটি এই যে চাঞ্চল্যকর যে আইএফআইসি ব্যাংকের উপশাখায় যে চুরি হয়েছে, এই চুরি কাণ্ডের যে নেতৃত্ব দানকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম, তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষভাবে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, এই চৌর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল, মোহাম্মদ পাভেল, শ্রী বিপ্লব সরকার, মিথুন উরফে মিঠু এবং শ্রী বিমল রাজভর, এই ৪ জনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই। চুরির মূল হোতা জাহিদের নির্দেশনায় প্রথমে বিমল এবং আরেক পলাতক আসামি সারাদিন উপশাখার আশপাশ পর্যবেক্ষণ করে। রাতে জাহিদ আর বিমল পিছন দিয়ে ব্যাংকে প্রবেশ করে সিন্দুক ভেঙে টাকা চুরি করে ময়লা ফেলার ব্যাগে করে নিয়ে যায়। সকল আর্থিক প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ভূমিকা রাখার আহ্বান জানায় পুলিশ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সদরের পল্লী মঙ্গল এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে চুরি ও ২৭শে মে রাতে বগুড়া শিবগঞ্জে আনসার সদস্যদের হাত পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনাও একই সূত্রে বাধা থাকতে পারে বলছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী নিখোঁজ রাহা পাচার হয়েছে ভারতে। সেখানে মাদক সেবন ও নানা নির্যাতনেও তথ্য প্রমাণ এখন দেশ টিভির হাতে। পাচার চক্রের অন্যতম তানভীর একইভাবে পাচার করেছে তার স্ত্রীকেও। বিষয়টি নিয়ে পুলিশকে জানালে পাচার হওয়াদের ভারত থেকে উদ্ধারের আশ্বাস দিয়েছেন তারা। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মরিয়ম আরফান রাহা ঢাকায় ঘুরতে যাবার কথা বলে গেল ১২ জুন তাকে বাসে তুলে অজ্ঞান করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় ভারতে। আর এত সব কর্মকাণ্ডে জড়িত তানভীর নামের এ যুবক। জ্ঞান ফিরলে পরিস্থিতি বুঝে বোনকে কল দেয় রাহা, জানায় বাঁচার আকুতি। রাহা, একা ওইখান থেকে কোথাও যাবি না, মিমের সাথেও যাবি না, পুলিশের সাথে তোরা পুলিশের কাছে থাকবি, তোরা পুলিশের কাছে থাকবি, আমরা যতক্ষণ পর্যন্ত তোর কাছে না পৌঁছাই। তানভীরের কথায় সায় দিয়ে মাদক সেবন থেকে শুরু করে তার কথা মতো সব কাজ করতে থাকে সে। তবে কৌশলে ছবি তুলে বাবা ও বোনকে পাঠাতে শুরু করে রাহা। এক পর্যায়ে ভারতের সড়কে পুলিশ দেখে দৌড়ে যায় সে। ততক্ষণে কেটে পড়ে পাচারকারীরা। রাহাকে পাচার করতে তানভীর ব্যবহার করে তার সদ্য বিবাহিত স্ত্রী মিমকেও। তাকেও একইভাবে বিক্রি করা হয় ভারতে। তবে সে এখন পুলিশ হেফাজতে। বইলা নিয়ে আসি নাই ওর ফ্যামিলি, এটাই তো আমি বললাম যে এটাই আমার ভুল, যে আমি তো ফ্যামিলি থেকে বইলা নিয়ে আসি নাই, বাদ দিলাম, কারণ আমি জানি আমি আমার নিজের লাইফটা নষ্ট করছি। কিন্তু দেখো এটা নিজের দেশ না, এই জায়গার ভিতরে যদি আমি এরকম একটা সিচুয়েশনে থাকি, তোমার জায়গায় তোমার বোনটারে তুমি নিতাছেন, আমার ফ্যামিলি থেকে কেউ আমার সাপোর্ট করবো না, তাহলে এই কাজটা কি আপু ঠিক কও? মেয়েকে আনতে যেতে হবে ভারতে। তবে ভিসা, পাসপোর্ট আর অর্থ না থাকায় দিশেহারা রাহার বাবা। মা বাবা দুইটাই আমি। এই মেয়েটাকে আমি যদি মেয়েকে খাইয়ে না দিতাম ও খেত না, আমার সাথে ছাড়া ঘুমাইতো না। আমার সেই মেয়েটাকে ভয় দেখাইছে যে 25 জন ওকে রেপ করবে। বিষয়টি নিয়ে দেশ টিভি থেকে কথা বলা হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাথে। ভারতীয় পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে মেয়েটিকে কলকাতা পুলিশ উদ্ধার করে একটি সেফ হোমে রেখেছে। ভারতীয় পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এখন মেয়েটির পরিবারকে পুলিশি সহায়তা দিয়ে মেয়েটিকে যাতে সুস্থ এবং সুন্দরভাবে মেয়েটিকে তার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। 3 দিন ধরে রাহাকে খুঁজে না পেয়ে অবশেষে গেল 15 জুন নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আলামত উদ্ধারে আবারও ভারতে যাবে বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা।
মামলার অন্যতম আসামি গ্যাস বাবুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে অন্য আসামি শিমুল ভূঁইয়ার মোবাইল পর্যালোচনা করে 16 মে গ্যাস বাবুর সঙ্গে কলকাতায় যোগাযোগের প্রমাণ পায় তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আহাদ চৌধুরী। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় একের পর এক বেরিয়ে আসছে নতুন তথ্য। মামলার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার আদালতের জবানবন্দিতে 16 মে কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর সঙ্গে যোগাযোগের কথা জানান। এ অবস্থায় গ্যাসবাবুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারে নির্দেশ দিয়েছে আদালত। কলকাতার সঞ্জীবা গার্ডেনের পাশের খালে ফোনগুলো ফেলে দেওয়া হয় বলে ধারণা বাংলাদেশের কর্মকর্তাদের। এ অবস্থায় আবারও কলকাতায় যাবেন বলে জানান গোয়েন্দা প্রধান। কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে যখন আমরা গ্রেপ্তার করি তখন তাকে তো আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম যে আপনার মোবাইলগুলি কোথায়। 3টা মোবাইল সে বললো যে এটা আমি হারিয়ে গেছে, আমি জিডি করেছি। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে সে কিন্তু বলেছে যে এটি কোনো একজন নেতার নির্দেশে উনি এটা পুকুরে এবং ডুবাই ফেলে দিয়েছেন। সে কারণেই আমরা পরবর্তী পর্যায়ে আমরা বিজ্ঞ আদালতের কাছে অনুমতি চেয়েছি যেন তাকে সশরীরে নিয়ে যেন আমরা ওই জায়গাগুলি পরিদর্শন করে সেখানে আমরা যেন দ্রুত মোবাইলগুলো উদ্ধার করছি। অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আমরা পাবো, আমার মামলার তদন্তে অনেক সহায়তা হবে। সে কারণে আমাদের এই আলামতগুলি উদ্ধার করা অত্যন্ত জরুরি। এই সময় গোয়েন্দা প্রধান বলেন, গ্যাসবাবুর ফোন উদ্ধার করা গেলে মূল পরিকল্পনাকারী পলাতক শাহিন সহ বাকিদের ব্যাপারেও তথ্য পাওয়া যাবে। এদিকে আদালতের নির্দেশে আসামি গ্যাসবাবুকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। যুক্তরাষ্ট্রের আদালতে দোষ স্বীকার করলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে পেতে যাচ্ছেন মুক্তি। এমপি মন্ত্রীরা নয় বরং সরকারি আমলারাই এই দুর্নীতিতে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। এছাড়াও দুর্নীতি কমাতে রাজনৈতিকবিদদের মতো সরকারি আমলাদের চাকরিতে প্রবেশের আগে হলফনামা দেওয়ার প্রস্তাব জানান তিনি। জাতীয় সংসদের 3য় অধিবেশন চলাকালে এসব কথা বলেন এই সংসদ সদস্য। জানান, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং রাজস্ব কর্মকর্তা মতিউরের মতো আরও 1000 দুর্নীতিবাজের তালিকা 2018 সালেই দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজকে যখন দুর্নীতির কথা ওঠে প্রথম দিয়েই সকলের দিকে আঙ্গুল তুলে দেখায় রাজনীতিবিদদের দিকে, যে রাজনীতিবিদরা দুর্নীতির সঙ্গে জড়িত। এটাই আমাদের দেশে প্রচলন আছে। অথচ রাজনীতিবিদ যারা এখানে সংসদ সদস্য আছেন, মানে স্পিকার, একমাত্র মন্ত্রী ছাড়া আর কোনো সংসদ সদস্যদের কোনো এক্সিকিউটিভ পাওয়ারই নাই, তাদের সিকিউরিটির অথরিটি নাই। তারা কিভাবে দুর্নীতি করবে? দুর্নীতি হয়তো সরকারের ডেভেলপমেন্ট এবং প্রকিউরমেন্ট ওয়ার্কে। আমার প্রশ্ন থাকবে, চাকরি নিয়োগের সময় তার হলফনামা বাধ্যতামূলক এবং প্রতি 5 বছর পর অথবা প্রতি পদোন্নতির সময় তাকে হলফনামা দিতে হবে, যাতে সে 5 বছরে তার কি পরিমাণ অবৈধ আয় হয়েছে বা বৈধ আয়ের কি সম্পদ হয়েছে সেটা যাতে পরিষ্কারভাবে জাতি জানতে পায়। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জন দুর্ভোগের খবর। পাঁচ বছর পর পর জনপ্রতিনিধি বদল হলেও বদলায়নি মিরপুরের ধামালকোট এলাকার সড়কের অবস্থা। ভোগান্তি কাটেনি এলাকাবাসীর। রোজার আগে সড়কটির সংস্কার কাজ শুরুর কথা থাকলেও এখন পর্যন্ত কিছু দেখা যায়নি। বেহাল সড়কের কারণে এলাকায় আসে না ওএমএস এর ট্রাকও। এতে নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। ইফতেখার রেজা জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের ধামালকোট এলাকাটিতে প্রায় 80,000 থেকে 1 লাখ লোকের বসবাস। প্রতিদিনই এ সড়ক দিয়ে চলাচল করে বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন। এলাকাটিতে বর্ষাকালে জমে হাঁটু পানি আর শুকনো মৌসুমে ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। এখানে বৃষ্টি হলে মনে করেন পানি জমাট হয়ে যায়, মানুষের চলাফেরা, রিক্সা গাড়ি কোনো কিছু কেউ আসতে চায় না। স্কুলে যাইলে জামা কাপড় ভিজা যায়, আবার মাঠে খেলতে পারি না বিকালবেলা। কেন?
পানিতে শরীর ভিজা যায়, তারপর বাবা মা মারে। দুর্গন্ধ জাগো ক্ষমতা আছে, ওরা মনে করেন যে এটা করে রাখছে, কিছু করার নেই আমাদের। কেউ হাতে ব্যথা পায়, পায়ে ব্যথা পায়, গাড়ি উল্টে পড়ে যায়, পানি উঠলে মধ্যে হাঁটা চলার বন্ধ একবারে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেও দায়িত্ব নেয়ার পর ভুলে গেছেন স্থানীয় কাউন্সিলর। কাজ শুরুর কোনো লক্ষণ নেই বলেও জানান তারা। আমরা গেছি কমিশনারের কাছে কয়েকবার, এ বলতেছে রোজার ঈদের পর রোজার ঈদ গেল, এখন কোরবানির ঈদের পর করার কথা এখনো করে নাই। আমাদের থেকে ভোট নিয়ে জিতাই আঙ্গ এই এলাকা পুরো এলাকার ভোট সুন্দর করে নিছে, নেওয়ার পরের থেকে আঙ্গরে আর জিগায় নাই। যে আসে সেই বলে হবে হচ্ছে, এর ভিতর দেখা যাচ্ছে কাইটে কিটে রাস্তার মাঝখানে গর্ত করে রেখে গেছে, আর রাস্তা করে নাই কখনো। আমরা বস্তিতে থাই দেখে তো আমরা একটা মানুষ, আমরা তো পশু পাখি না। ভোট দিয়ে কাউন্সিলরে ঠিক মতো ছানামালকে একটা বড় করে। বেহাল সড়কের কারণে এলাকায় আসতে পারে না ওএমএস এর ট্রাক, আর চলাচলে বেশি ভোগান্তি পোহাতে হয় শিশু শিক্ষার্থী ও রোগীদের। এই রেশনটা আমাদের এলাকায় দেওয়া হয় না, কিন্তু অন্য এলাকায় দেওয়া হইতেছে, কিন্তু আমাদের এখানকার মহল্লা যারা আছে তারা কি আরেক জায়গায় আনতে পারবে? এটা কাটার পরে কোনো রেশনের গাড়ি আসেই না, আর আমরা যাও পাইতাম এটা অন্য অন্য এলাকা ওইদিকে সার্ভিসিং হয়ে যায়। একটা লুগি লয়ে গেল কুলো করে লয়ে যেতে হয়, একটা বাচ্চা লয়ে গেলে কুলো হয়ে যেতে হয়, কোনো একটা গাড়ি আসে নাই। আমাদের রুগী নিতে অনেক সমস্যা হচ্ছে, আমাদের চাই যে এই রাস্তাটা দ্রুত যেন নির্মাণ করা হোক। এ বিষয়ে বরাবরের মতোই আশ্বস্ত করেন স্থানীয় কাউন্সিলর। ওয়াসার যে আপনার এক্সচেঞ্জ আছে এবং ইঞ্জিন আছে, তাদের সাথে আমি আলোচনা সবসময় চালাই যাচ্ছি, যোগাযোগ করতেছি। ঠিকাদার নিয়োগ দেবে সেটা বলছে, নিয়োগ দিলে ওয়াসার পাইপটা সরে দিলে আমরা সাথে সাথে দ্রুত কাজটা করে ফেলাবো। আর কাজ অনুযায়ী আগামী নির্বাচনে কাউন্সিলরকে মূল্যায়ন করার কথা জানান স্থানীয়রা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। রাজধানীর লালমাটিয়ায় বুধবার রাতে সড়কের নিচে তিতাসের গ্যাস লাইনে আগুন ধরে গেলে রাস্তা খুঁড়ে আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। একটি ম্যানহোলের মধ্যে তিতাসের গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তীব্র গন্ধে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। হঠাৎ মাটির নিচে গ্যাস সংযোগে আগুন লেগে ধোঁয়ায় আচ্ছন্ন সড়কের চারপাশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়ার এফ ব্লকে কাজী অফিসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। ফায়ার ব্রিগেড চলে আসার পরে আমি পানি মারাইলাম। ওইখানে পানি মারার পরে দেখি যে আরও হিট, মানে ভাবটা আসতেছে। ওনারা এসে ঠান্ডা করে চলে গেল। এর মধ্যে দিয়ে ওনারা অনেকক্ষণ থাকার পরে চলে গেল। তারপরে আবার তিতাসের লোক আসলো। পরে ফায়ার সার্ভিস, ডেস্কো, তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সড়কটির নিচে পানি নিষ্কাশন নালার কোনো অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান ফায়ার সার্ভিস ও তিতাসের কর্মকর্তা। জানান যৌথভাবে সমস্যা সমাধানে কাজ করছে তারা। সাথে সাথে ফায়ার পাম্প সেট করে ওখানে পানি দিতে থাকি জায়গাটাকে আগুন নির্বাপনের জন্য, এবং কিছুক্ষণ পরে আমরা যখন পানি দেই এই তাপমাত্রা কিছুটা কমে আসে, কিন্তু পুরোপুরি তাপ এখনও কমে না। তবে আমাদের পরবর্তীতে আমরা ম্যানহোলের ঢাকনা খুলে ভিতরে আমাদের ফায়ার ফাইটারটা সার্চ করেছে এবং তারা ওখানে কোনো ধরনের ফ্লেম দেখতে পায় নাই। পলিসি ইউজ করে আমরা ভিতরে চার্জ করার পরে আমাদের ধারণা যে তাৎক্ষণিক আগুনটা নিভে যায়, কিন্তু এইখানে মানে মানুষের যে ভাষ্য যে এটা নাকি বেশ কয়েকদিন ধরেই হয়তো ধোঁয়াটা উঠতেছে বা গরমটা আছে, তো হয়তো সেই কারণে অনেক বেশ সময় নিয়ে এটা পুড়ছে জন্য আমার ধারণা যেটা সেই কারণে এখানে গরম ইয়েটা রয়ে গেছে। ফায়ার সার্ভিস ও তিতাস দ্রুত সমস্যার সমাধান করবে এ আশা লালমাটিয়া এলাকাবাসীর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। আফগানিস্তানি বিপক্ষে ক্রিকেটারদের ব্যাটিং অ্যাপ্রোচ প্রশ্নবিদ্ধ, নেতিবাচক মানসিকতাকে দুষছেন জাভেদ ওমর। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী হাজারো পরিবার। অনেক এলাকায় এখনো পৌঁছনি ত্রাণ, এতে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন দুর্গতরা। সহকর্মীদের তথ্য ও চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। আমরা অনেক কষ্টে আছি, তাদের খানি দানি সবকিছু অনেক কষ্টের।
বানভাসী মানুষ এভাবেই জানাচ্ছিলেন তাদের দুঃখের কথা। সাহায্য না পাওয়ায় অনাহার অর্ধাহারে দিন কাটছে মৌলভীবাজারের হাকালুকি হাওরবাসীর। ছেলে মেয়ে নিয়ে উপাস অনাহার থাকতেছে, চিরামুড়ি যাওই পাই এগুলো খাই, সরকারি বাবদে কিছু পাই নাই। আমার একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে অনেক কষ্টে আছি, আমরা কোনো সরকারি প্রতিদান পাই না। এদিকে সুনামগঞ্জে নদ নদীর পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি কমলেও বাড়ছে বানভাসী মানুষের ভোগান্তি। বন্যার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারা বাজার, ছাতক ও সুনামগঞ্জ সদর। পানির স্রোতের গতি নিম্নাঞ্চলের বসতভিটা তছনছ করে দিয়েছে। চরম বিপাকে সুনামগঞ্জের ৭ উপজেলার ৬.৫ লাখ মানুষ। এই পানি চারিবাদী জিনিসপত্র ভাঙ্গে লাখি কুড়া সপ্তাহ বাসায় নিছি কি গড়ে দরে ভাঙ্গিয়া টাইডিয়া করে বেড়া উড়া ভাঙ্গিয়া হালাই দিছে পানি। এখন বাচ্চা কাচ্চা পানির মাঝে হাতড়িয়া ভিতরে কলেজা উঠছি, যখন আছি। হবিগঞ্জের নবীগঞ্জ অংশে কুশিয়ারার পানি কমে বিপদসীমা ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ের প্রধান খাল নালা ভরাট থাকার কারণে পানি নামছে ধীর গতিতে। এতে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার শঙ্কা বন্যা দুর্গতদের। বন্যার ফলে নবীগঞ্জে ৪০ হেক্টর জমির শাকসবজি ও ২৫ হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। এছাড়া অন্তত ২০টি মাছের ঘের তলিয়ে গেছে পানিতে। এখনো ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তিতে ৪০,০০০-এরও বেশি মানুষ। রাস্তা মুখা তোমানি বাড়ি ঘরে তো আর পানি আছে ভাই, ঘরদুয়ার তো গইতেই বলছে। বাড়ি ঘরে পানি না খামলে আইতাম খিলিয়ারে বাবা, ওগুলো আল্লাহ জানুন বাবা, আমরা কিটা হইমু হোসেন পানি কতদিন নিব হোম। গেল কয়েকদিন পাহাড়ি ঢল ও বৃষ্টি না হওয়ায় বাড়িঘর থেকে নেমে যাচ্ছে বন্যার পানি, তবে রেখে যাচ্ছে ক্ষতচিহ্ন। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। রংপুর লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর নির্মিত শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সড়ক সেতু নির্মাণের সময় বেশ কয়েকটি স্প্যানে সমস্যা দেখা দেয়। সে সমস্যার স্থায়ী সমাধান না করে সেতুর উদ্বোধন করা হলে মাত্র ৬ বছরের মধ্যেই স্প্যানের ঠিক উপরিভাগে ফাটল দেখা দেয়। সেতু রক্ষায় জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ টিম আনার কথা বলে এলজিইডি। রংপুর থেকে মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। শুক্রবার সন্ধ্যায় রংপুর লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর নির্মিত শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর লালমনিরহাট অংশে স্প্যানের সমস্যা দেখা দিলে সেতুর উপরিভাগে এভাবে ফাটল দেখা দেয়। পথচারীরা হাত দিয়ে তুলছেন সেতুর কার্পেটিং। ওই জায়গায় এড়িয়ে চলতে দেওয়া হয়েছে সতর্কবার্তা। সেতু নির্মাণের সময় স্প্যান সহ নানা সমস্যার কথা স্বীকার করলেও মূল সেতুতে এখনো সমস্যা সৃষ্টি হয়নি বলে দাবি করছেন এলজিইডির এ কর্মকর্তা। যে ব্রিজ যখন উদ্বোধন হবে তার আগে এই ব্রিজের কিছু সমস্যা ধরা পড়েছিল। সেটা হচ্ছে যে ব্রিজের মূল ডেক স্ল্যাব ঠিক আছে, কিন্তু যখন ওয়ারিং কোর্স পরে করছে কিছু কিছু স্প্যানে ওয়ারিং কোর্স এবং ডেক স্ল্যাবের মাঝে কিছু সমস্যা ছিল এবং ওই সময় বুয়েট এবং এলজিইডির এক্সপার্ট টিম এসে কিছু ট্রিটমেন্ট দিয়েছে। ২০১৮ সালে উদ্বোধন করার পর মাত্র ৬ বছরে সেতুর এমন বেহাল দশায় শঙ্কিত এলাকাবাসী। দুই ধারে ভাঙে যাচ্ছে, সামান্য লোড পাইলেই ভাঙে যাচ্ছে। এগুলা খুলে খুলে একেবারে ভাঙি পড়ে গেছে। কাজটা খারাপ হয়েছে, তো খুবই নিম্নমানের কাজ। বাংলা ঠিক করতে হবে, যে ব্রিজ ঠিক না করলে তো যাওয়া ইচ্ছে করা যাবে না আমাদের। ক্ষুব্ধ জনতা বলছেন সেতুর নড়বড়ে এমন কাজে দায় নিতে হবে সংশ্লিষ্টদের। ব্রিজ ভাঙার কারণে তো গাড়ি ঝুঁকির মধ্যেই পড়ে, একটা রানিং গাড়ি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। রাস্তা যাতে ভালো থাকে আমরা এটাই চাই, আর গাড়ি ঘোড়ার চাপ বেশি। এই রোডে যদি এরকম ভাঙা থাকে তাহলে কিন্তু কেউ গাড়ি আনবে না। অতিরিক্ত যানবাহন, বড় বড় যানবাহন চালানোর কারণে এই সমস্যাটা হচ্ছে। সামনে রোড আরও অবস্থা খারাপ। তবে এই অবস্থার জন্য ভারী যানবাহন আর অতিরিক্ত বৃষ্টিকে দুষছেন এলজিইডির কর্মকর্তা। জানান সেতুর অবস্থা জানতে ডাকা হয়েছে বিশেষজ্ঞ। বিষয়টা আমাদের মাননীয় প্রধান প্রকৌশলীকে অবহিত করেছি, তিনি এক্সপার্ট টিম পাঠাবেন। এক্সপার্ট টিম পাঠায় এই যে ব্রিজের উপরে যে ওয়ারিং করছে সমস্যা, এটার কি ট্রিটমেন্ট দেওয়া যায়, ওই এক্সপার্ট টিম যে ট্রিটমেন্ট দেবেন সেই ট্রিটমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। ১২২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৭৫০ মিটারের এ সেতুতে বসানো হয়েছে ১৬টি পিলার আর ১৫টি স্প্যান। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।
বর্ষার শুরু হতে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৬ ও ৭ নং ফেরিঘাট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙনের কারণে ঘাটের আশপাশে অবস্থিত প্রায় ৩ শতাধিক বসতি ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙন আতঙ্কে রয়েছে। ইতিমধ্যে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বসতবাড়ি নদী ভাঙনের কারণে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে নদী ভাঙন প্রতিরোধ করার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বালু ভর্তি জিও ব্যাগ নদীতে ফেলে শুরু করেছে তাদের দায়িত্ব পালন। এলাকাবাসী স্থায়ী নদী শাসনের দাবি করছেন। রাজবাড়ীর প্রতিনিধি শফিকুল ইসলাম শামীমের তথ্য ও চিত্রে দেবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। পদ্মা নদীর পাড় ভাঙনের শিকার বেশ কিছু ঘরবাড়ি, যে কোনো সময় তলিয়ে যেতে পারে নদীতে। অনেকে ভুগছেন ভাঙন আতঙ্কে, সরে গেছেন অন্য জায়গায়। জায়গা জমির ব্যবস্থা করতে না পেরে অনেকে শেষ ভরসায় বাড়ির অর্ধেক অংশে বসে আছে, শেষ রান্নার অপেক্ষায়। হয়তো এই রান্নাই শেষ রান্না। এই চিত্র রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাটের। ফেরিঘাটে বর্ষার শুরুতে ভাঙন দেখা দিয়েছে। ৬ ও ৭ নং ফেরিঘাট এলাকায় নদী ভাঙনের কারণে প্রায় অর্ধশত পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান অন্য জায়গায় চলে গেছে। বর্তমানে আতঙ্কে আছে প্রায় ৩ শতাধিক পরিবার ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। কর্তৃপক্ষের অবহেলার কারণে দৌলতদিয়া ঘাটে ৬ ও ৭ নং ফেরিঘাট এলাকায় এমন নদী ভাঙন দেখা দিয়েছে বলে দাবি স্থানীয়দের। আমরা এই নদীর কুলে থাকি পারতেছি না, আমাদের অবস্থা খুবই কাহালি। এই যে ভালো ভালো মাসির ব্যবস্থা নেই, আমাদের ব্যবস্থা নেই না। এমপি আমরা কি করব? এই এমপি আমরা পাই না। এর মানে এমপি দিয়া কোনো কেউ খালি আসি ঘুরিয়েই যায়, খালি কয় হ্যাঁ ঠিক আছে এরা শাসন করব, এই দেয় এই কাম করব, এই পর্যন্ত চলে যা হারে ১ মাস, এর কোনো খবরও পাই না। আমাদের ঘাট যেখানে হুমকির মুখে পড়বে আমরা অবশ্যই সেখানে কাজ করব। ঘাটগুলোকে অবশ্যই রাখবো। ঘাটগুলো সংস্কার করে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, ডিশ টিভি। মহান মুক্তিযুদ্ধের সময় বরিশালের প্রত্যন্ত এক গ্রামে স্থাপিত হয়েছিল দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মুক্তিযোদ্ধা ক্যাম্প। ৪ মাস ব্যাপী ৯ নম্বর সেক্টরের অপারেশনের পরিকল্পনা এবং বাস্তবায়ন হয় সেখানেই, কিন্তু কালের পরিক্রমায় ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে জায়গাটি, যা নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের। এই ধুলোপড়া ইতিহাসের অধ্যায়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। বরিশাল নগরী থেকে ৩৯ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত উজিরপুরের বরাকোঠা ইউনিয়ন। এই ইউনিয়নের গ্রাম দরগাবাড়িতে লুকিয়ে আছে মুক্তিযুদ্ধের এক বিশেষ স্থাপনা। মহান মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর বরিশালের মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা, প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন অপারেশন সম্পন্ন করতে দরগাবাড়ি গ্রামে প্রতিষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, যা সেই সময় বিবেচিত হতো দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মুক্তিযোদ্ধা ঘাঁটি হিসেবে। মে মাসের দিকে যাইয়া মেজর এম এ জলিল সাধারণ উমরকে দায়িত্ব দেয় এবং জব্বার মাস্টারকে দায়িত্ব দেওয়া হয় যে আপনারা কোন কোন জায়গায় ক্যাম্প করিয়া করলে ভালো হয়। তখন তারা সবাই সম্মিলিতভাবে এখানে প্রধান ঘাঁটি হিসাবে চিহ্নিত করিয়া এখানে মুক্তিযোদ্ধাকে একত্রিত করে। শিকারপুর, তারপর দোয়ারিকা, বামরাইল, বাটাজোর, এই সমস্ত জায়গায় ওই এই রাজাকার আলবদর যারা ছিল তাদেরকে আমরা গেরিলা যুদ্ধ করিয়া ধরিয়ে আনতাম। যুদ্ধ পরবর্তী সময়ে ধীরে ধীরে বিস্তৃতির আড়ালে ঢাকা পড়ে ক্যাম্পটি। মূল ক্যাম্প আর প্রশিক্ষণ মাঠের জায়গায় বর্তমানে তৈরি হয়েছে একটি স্কুল। কয়েক বছর আগে একটি ছোট স্তম্ভ তৈরি হলেও অযত্ন আর অবহেলায় সেটিও চোখের আড়ালে। বরাক্রান্ত দুঃখ লাগে একটাই যে 52 বছর হয়ে গেল এখন সঠিক একটা মুক্তিযোদ্ধার তালিকা হইল না। 71 সালে সেইটার নেতৃত্বে আব্দুল জব্বার মাস্টার, সেই লোকটা তার খাতায় তার নাম নাই। আমার দুঃখ একটাই যে আমি এখন পর্যন্ত গেজেট হইতে পারি নাই। ইতিহাসের পাতা থেকে উধাও হওয়া জায়গাটি সংরক্ষণ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইতিহাসবিদরা। সেই স্মৃতিবিজড়িত জায়গাগুলোকে সংরক্ষণ করে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত করে দেওয়া, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে দীর্ঘদিন পার হলেও জায়গাটি পরিপূর্ণভাবে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। যে উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের যে জায়গাটির নাম বলেছেন, আমরা সেখানে তথ্য নিয়ে এটা প্রস্তাব প্রেরণ করব। 1971 সালের মে মাস থেকে আগস্ট পর্যন্ত দক্ষিণাঞ্চলে মুক্তিযোদ্ধাদের দ্বারা সংগঠিত 19টি অপারেশন পরিচালিত হয় এই ক্যাম্প থেকে। প্রায় 1500 মুক্তিযোদ্ধা এখানে প্রশিক্ষণ নিয়ে ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে।
শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ সকাল। এ পর্যায়ে সংবাদ সকালের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অর্ধেক সম্পত্তির মালিক রাজস্ব কর্মকর্তা মতিউরের স্ত্রী লায়লা অধ্যাপক ছেড়ে নাম লেখান রাজনীতিতে, রিসোর্টের নামে স্থানীয়দের জমি দখলের অভিযোগ। বগুড়ায় আইএফআইসি ব্যাংকের চাঞ্চল্যকর চুরি রহস্য উন্মোচন করেছে পুলিশ, 5 দিনের অভিযানে গ্রেফতার 4, টাকা নিতে ব্যবহার হয় ময়লার ব্যাগ। নারায়ণগঞ্জের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাহাকে ভারতে পাচার, জালে আটকা আরও কয়েকজন নারী, পাচার হওয়াদের উদ্ধারের আশ্বাস পুলিশের। এমপি আনার হত্যা মামলা তদন্তে ফের কলকাতা যাচ্ছে ডিবির প্রতিনিধি দল, গ্যাস বাবুর মোবাইল উদ্ধারের নির্দেশ। বেহাল মিরপুরের ধামালকোট এলাকার সড়ক চরম ভোগান্তিতে এলাকাবাসী, জেনেও নিশ্চুপ জনপ্রতিনিধি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকালে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।